আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সম্পাদক ডেভিড দেববর্মা মহোদয় এবং মাননীয় বিধায়ক শ্রী শম্ভু চাকমা মহোদয়। আমি প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বক্তব্য প্রথমে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, এই সরকার আগামী 8ই মার্চ 2025-এ আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি নির্ণয় করি যে আমরা আমাদের এই দ্বিতীয় বছরে, দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর কি কি কাজ এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে সেইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা সভা করার সিদ্ধান্ত করি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গোচরে আসে যে 8 মার্চ আমাদের এই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি রয়েছে। সেই কারণে এই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে 8 মার্চের পরিবর্তে 9 মার্চ আমরা রবিবার পড়েছে, আমরা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান, যেটা পুরনো আস্তাবল ময়দানে, আমরা সেখানে জনসভার আয়োজন করেছি। এবং আমাদের এই সরকারের যে অ্যাচিভমেন্ট, 2 বছরে কি কি কাজ করেছে, আমরা প্রথমে রাজ্য স্তরে 9 মার্চ আমরা করব, তারপর পর্যায়ক্রমে জেলা স্তরে, মন্ডল স্তরে এবং বুথ স্তরে আমরা অনুরূপভাবে সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং সরকারের সফলতা মানুষের জন্য কি কি কাজ করেছে সেইগুলি জানার জন্য আমরা পর্যায়ক্রমে জেলা, মন্ডল এবং বুথ স্তরে এরকম কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের জানাতে চাই যে আগামী 9ই মার্চ আমাদের সেই আস্তাবল ময়দানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আদরণীয় জেপি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের এমপি, আমাদের মন্ত্রী পরিষদের সদস্যা, বিধায়ক বিধায়িকা, আমাদের বিভিন্ন পিএসইউর চেয়ারম্যানরা, আমাদের স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বুথ স্তর থেকে যেসব যারা নেতৃত্ব দেন, সমস্ত স্তরের নেতৃত্ব থেকে শুরু করে দেবদুর্লভ কার্যকর্তারা সেদিন এই 9 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে উপস্থিত হবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আবেদন রাখবো যে আসুন আপনারাও আমাদের স্বামী বিবেকানন্দের যে 9 মার্চ সময় 11টায় আমাদের যে মিছিল, আমাদের যে জনসভা হবে, বিশাল সমাবেশ হবে, সেখানে উপস্থিত থেকে সরকারের কি কি কাজ করেছে সেইগুলি শোনার জন্য এবং আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি কি কি বক্তব্য রাখেন সেগুলি শোনার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যের আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো যে আপনারা আসুন এবং আমাদের এই সরকারের অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হন। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সময় সকাল 11 ঘটিকায়। আজকে আমাদের যারা কার্যকর্তা, আমাদের যারা লিডার, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি
যে আমাদের এই প্রচার প্রসারকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের নেতৃত্বরা, আমাদের বিধায়ক, আমাদের যারা মিনিস্টাররা রয়েছে এবং আমার অফিস বিআরআর মোর্চা, জনজাতি মোর্চা, মহিলা মোর্চা, যুব মোর্চা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সাংগঠনিক স্তরে বৈঠক করছেন এবং মানুষের কাছে আমাদের কার্যকর্তারা যাতে সেদিন বিশাল সংখ্যায় সেখানে উপস্থিত থাকেন তার ব্যবস্থা, তার প্রস্তুতি আমাদের সেখানে হচ্ছে। আমাদের রাজ্যে এই যে আমাদের মহাসমাবেশ, বিশাল সমাবেশ হবে, তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে। আর এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, আমাদের আদরণীয় রতনলাল নাথ মহোদয়। উনার নেতৃত্বে সেখানে প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী, টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, আমার 3 জেনারেল সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত, এরকম একজন 9 জনের টিম আমরা গঠিত করেছি, যারা এই যাদের নেতৃত্বে এবং কিছু সাব কমিটি গঠিত করা হয়েছে, যাতে যারা এখানে এই সমাবেশে আসবে তাদের সুবিধা, পার্কিং এর সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থাপনায় এরকম আমরা টিম গঠিত করেছি। আমি তারা আমাদের সেখানে জনসমাবেশে বক্তব্য রাখবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের জনজাতি নেতা, স্টেট সেক্রেটারি শ্রী বিপিন শ্রী ডেভিড দেববর্মা এবং মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন। উনিও আপনাদের সামনে তুলে ধরবেন 2 বছরের অ্যাচিভমেন্ট সম্পর্কে। ভগবান দাস যিনি আমাদের জেনারেল সেক্রেটারি, উনিও রয়েছেন, প্রাক্তন বর্তমান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এবং শম্ভুলাল চাকমা বিধায়ক, উনিও রয়েছেন। তো উনারাও রাখবেন আপনাদের সামনে। আমি ছোট্ট করে 2-1টা কথা বলেই মাননীয় মন্ত্রী উনাকে আহ্বান করব যে উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা জানেন যে আমাদের সরকার প্রায়োরিটি বেস কিছু কাজ আমাদেরকে করেছেন। আমরা এই আমাদের যে মূল মন্ত্র, যে মোদিজির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানকে সামনে রেখে আমাদের সরকার বিগত 2 বছরে রাজ্যের মহিলা, যুবক, আমাদের কৃষক, শ্রমিক, সরকারি কর্মচারী, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যে যে আমাদের বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, এই স্লোগানকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে। আমি ছোট্ট করে 2-1টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। বাকি আমাদের সিনিয়র নেতা এবং সিনিয়র মন্ত্রী রয়েছেন মাননীয় রতনলাল নাথ, উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা যেটা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছি সেটা হলো আমাদের মহিলা ক্ষমতায়ন। আপনারা জানেন যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে বিল পাস করে 33 রিজার্ভেশন, অর্থাৎ মহিলা সশক্তিকরণ এবং মহিলাদের আত্মনির্ভর করার যে প্রয়াস, সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যের সরকারও আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই রাজ্যে সেলফ হেল্প গ্রুপ এখন পর্যন্ত প্রায় 47,600টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে, যার মধ্যে আমরা একটা নতুন কনসেপ্ট আমরা শুনতে পাই, লাখপতি দিদি, লাখপতি দিদি। আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমরা বুক উঁচিয়ে বলতে পারি এই রাজ্যে এখন পর্যন্ত রাজ্যের স্বসহায়ক দলের প্রায় 91,000 মহিলা লাখপতি দিদি এখন পর্যন্ত আমাদের হয়েছে। আমি প্রথমে বলেছি যে 33% রিজার্ভেশনের কথা, সেটা আমাদের মোদিজি করেছেন এবং আমাদের রাজ্য সরকারও এই 33 রিজার্ভেশনের সংরক্ষণের বিলের উপর সমর্থন জানিয়ে এটা রাজ্য সরকারও সেটা অ্যাডপ্ট করেছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা মিলে মহাবিদ্যালয় স্তরে যারা ছাত্রীরা রয়েছে তাদের যে ফিস দিতে হয় সেটাকে মুকুব করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সম্পত্তি কি মানে কেনা বেচার সময়, মানে কেনার সময় আমাদেরকে একটা ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স মহিলাদের যদি নামে যদি সম্পত্তি কেনা হয় সেখানে 2% ডিডাকশন দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে। ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 সেটা রাজ্যে চালু করা হয়েছে। আপনারা আজকে জেনে খুশি হবেন যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এবং সমস্ত কিছু ক্ষেত্রে
আমাদের রাজ্যে সরকার বিভিন্নভাবে কাজ করে চলছে। আজকে ল অ্যান্ড অর্ডার আমাদের এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার আলাদা করে সেটা সামনে আজকে রাজনৈতিক হিংসাই হোক এবং বিভিন্নভাবে এই ক্রাইমকে দমন করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর এবং কোন রকম কম্প্রোমাইজ ছাড়া আমাদের সরকার এই এজেন্ডাতে ভালোভাবে কাজ করছেন। তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা জেনে খুশি হবেন 2020 থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত এনডিপিএস মামলা প্রায় 2308টি মামলা হয়েছে। এখন পর্যন্ত এনডিপিএস মামলায় 2020 থেকে 2024 পর্যন্ত 4276 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ এই এনডিপিএস মামলা যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, সেখানে সরকার কোন রকম প্রায়োরিটি না দিয়ে সরকার এই পুলিশকে এবং প্রশাসনকে এই ল অ্যান্ড অর্ডারকে যাতে বিঘ্নিত না হয় তার জন্য এই এনডিপিএস মামলায় এতজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো পক্ষপাতিত্ব নেই, কারণ এইগুলি কমিউনিস্ট শাসনে এইগুলি নির্মাণ করা হয়েছিল। কমিউনিস্টের বিগত সরকার রাজ্যের উন্নয়ন করুক আর না করুক এই বিষয়ে খুব ভালোভাবে উন্নত করতে পেরেছিল। আর আজকে একে একে জালে ধরতে ধরতে এই এনডিপিএস মামলায় এখন পর্যন্ত 4276 জন আসামিকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই সরকারের সদিচ্ছায় 2018, 2019, 2023, 2024 প্রচুর পরিমাণে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে। সময় স্বল্পতার জন্য আমি আপনাদের কাছে প্রেস রিলিজ করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো পরবর্তী সময়ে। গাঁজা হোক, আমাদের কফ সিরাপ হোক, আমাদের সেখানে হেরোইন হোক, ড্রাগস হোক, সেখানে প্রচুর পরিমাণে 2024 অব্দি এখন পর্যন্ত একটা বিশাল সংখ্যা সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আমাদের যে মূল মন্ত্র যে আমাদের সরকার কাজ করে চলছে। আপনারা জানেন যে চলতি বছরে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় এখন পর্যন্ত 189টি ভিলেজকে উন্নয়নের জন্য প্রায় 40 কোটি টাকা অনুদান এখন পর্যন্ত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে যেখানে জনজাতি যে সম্প্রদায় সবচেয়ে বেশি দুর্বল রয়েছে, আমরা জানি 19টা ট্রাইব আমাদের শ্রেণী গোষ্ঠীর জনজাতি রয়েছে, সেখানে সবচেয়ে যেখানে দুর্বল জনজাতি গোষ্ঠী রয়েছে তাদের কল্যাণার্থে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সংকল্প যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আমাদের যারা জনজাতি ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে হোস্টেলে থেকে পড়াশোনা করেন, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করার কাজ আমাদের রাজ্য সরকার করেছে। আপনারা জানেন যে 2023 সালে 15 নভেম্বর রাজ্য ভিত্তিক যে জনজাতি গৌরব দিবস, সেখানে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন এই প্রকল্পের আওতায় জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য 30 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খুমলুঙে জনজাতি লোকসঙ্গীত, এই আমাদের যে লোকসঙ্গীত সেটা প্রায় লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। এই জনজাতিদের লোকসঙ্গীতকে প্রাধান্য দিয়ে খুমলুঙে একটা মহাবিদ্যালয় এবং পতিচুরিতে কালচারাল একাডেমি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি নামে একটি প্রকল্প রাজ্যের 12টি ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে 23টি জনজাতি অধ্যুষিত এলাকায় বাস্তবায়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা প্রকল্প তৈরি করা হয়েছে। সরকার জনজাতি সম্প্রদায়ের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী এবং নবম এবং 10ম এবং প্রি মেট্রিক স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত আমাদের সরকার করেছে। জনজাতি এলাকায় যেখানে রাবার চাষ হয়, সেখানে এই রাবার চাষকে প্রাধান্য দিয়ে এখন পর্যন্ত আমাদের এই সরকার প্রায় 2023-24 অর্থ বছরে 664 জন জনজাতি সুবিধাভোগী যারা লাভার্থী রয়েছে তাদের 600 হেক্টর জমিতে
রাবার বাগান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী বন ধন যোজনায় 25টি নূতন বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। জনজাতি কল্যাণে রাজ্য সরকার 15টি দপ্তরকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত পরিষদের 509 কোটি টাকা সেখানে প্রদান করা হয়েছে। আরো অনেক তথ্য আমার কাছে রয়েছে যা জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য কাজ করছে। আমরা ডায়লগে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কাজের মাধ্যমে। আমাদের সরকার চায়, কারণ আমরা বিশ্বাস করি যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী যে প্রচেষ্টা, সেটা হলো আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ করা। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আজকে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে এই রাজ্যে প্রায় 6,08,000 পরিবারের প্রায় 3 লক্ষ মেট্রিক টন বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় প্রায় রুরাল এবং আরবান মিলিয়ে 4.5 লক্ষ পরিবার, গরিব পরিবারকে প্রধান করেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং এগ্রিকালচার মিনিস্টার এখানে বসে রয়েছেন। খুব সুন্দরভাবে উনি তুলে ধরবেন আমাদের যে অর্থনৈতিক বিকাশ এবং এই ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হলো আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। সেখানে কিষাণ সম্মান নিধি বলুন, কিষাণ ক্রেডিট কার্ড বলুন, কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা, তার ব্যবস্থা আমাদের সরকার করেছেন। মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন, আমি সেই ব্যাপারে বিস্তারিত বলছি না, তো উনি আপনাদের বলবেন। এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার লক্ষ্যে সিএম স্যার এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যের ছাত্রছাত্রীদের যাতে বিকাশ হয় এবং মান উন্নয়ন করা যায়, তার প্রয়াস আমাদের সরকার করেছে। তো আমার কাছে আরো অনেক কিছু রয়েছে। কাজেই আগামী দিন যখন আমাদের 9 মার্চ আমাদের আমরা যখন সেখানে অ্যাচিভমেন্ট আমাদের যখন সমাবেশ হবে, বিশাল সমাবেশ, সেখানে আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে বক্তব্য রাখবেন, আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনিও রাখবেন বক্তব্য, এবং আপনাদের সামনে জনসমক্ষে এই 2 বছরের যে কর্মকাণ্ড, দ্বিতীয় সরকারের 2য় বছর পূর্তি উপলক্ষে আমরা যে মানুষের জন্য কাজ করেছি, এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছি, সেইগুলি আমরা বিস্তারিত সেদিন আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী রতনলাল নাথ মহোদয়কে অনুরোধ করব আপনাদের সামনে এই সরকারের 2 বছরের সফলতা সম্পর্কে কিছু তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন সাংবাদিক সম্মেলন আমাদের রাজ্যের সভাপতি তুলে ধরেছেন। 7 বছর ধরে আমরা সরকারে আছি। 5 বছরের কাজ, এরপরে 2 বছরের কাজ। এই 2 বছরে কাজ কি হয়েছে রাজ্যের মানুষ জানে। আরো এটা কিভাবে তুলে ধরা যায়, কারণ আমাদের সংগঠনের শক্তি বৃদ্ধি হয়েছে এবং এর সাথে রাজ্যের উন্নয়ন হয়েছে, সেগুলি মানুষ জানা দরকার। কারণ কেউ কেউ খুব মুষ্টিমেয় কিছু লোক বিভ্রান্ত করছে, সেই জন্যই পূর্তি উৎসবে এটা জানানো দরকার। আমার রাজনৈতিক জীবনে গত 7 বছরে এ রাজ্যে যে ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তা কেউ অতীতে ভাবতেও পারেনি। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের সাথে আপনারা গ্রামাঞ্চলে যাচ্ছেন। সত্যি আর প্রমাণিত, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আপনারা জানেন আমাদের সরকার, আমাদের পার্টি
আর অন্য পার্টির মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের পার্টির হলো নিয়ম হলো আমরা কিভাবে চিন্তা করি, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, এক ভারত, এক পরিবার, এক ভবিষ্যৎ, এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ। সিপিএম কে আমরা আলাদাভাবে দেখছি না। অয়ং নিজ পরমেতি লঘু চেতসাম উদার চৈতন্যাং তু বসুধৈব কুটুম্বকম। কারণ এটা আমার, দিস ইজ মাইন্ড, দ্যাট ইজ ইউরস। Such is the consideration of the narrow-minded people. যারা উন্নত মনের পরিচয় তারা বলে আমরা, আমি বলে না, এটা তোমার, এটা আমার। একমাত্র ভারতীয় জনতা পার্টি এটাকে চিন্তা করে। এই জন্য আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, কারণ আমরা আলাদাভাবে চিন্তাই করি না। তো এই 7 বছর যে কাজ হয়েছে, একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন, তবু কয়েকটা পয়েন্ট আমি বলছি। যারা সিনিয়র জার্নালিস্ট, আপনারা জানেন যেদিন আমাদের রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 72-73 সাল, সেই অর্থ বছরে রাজ্যের বাজেট ছিল 43 কোটি 60 লক্ষ। অনলি 43 কোটি 60 লক্ষ। কত লোক ছিল? 15,56,000 মানুষ ছিল ত্রিপুরাতে। এবার এতদিন পরে লোক সংখ্যা হয়েছে কত? 42,03,000। বাজেট হয়েছে কত? গত 24-25-এ 27,804 কোটি 67 লক্ষ। লোক সংখ্যা কত বেড়েছে? লোক সংখ্যা বেড়েছে 170%। বাজেট আমরা কত বাড়িয়েছি? 63,666%। তো এই যে বলছি আমরা সবকা সাথ সবকা বিকাশ, এই জন্য সম্ভব হচ্ছে। 63,666%। লোক বেড়েছে মাত্র 170%। তাহলে কত বাজেট বৃদ্ধি করা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের হতে গেলে। আপনারা জানেন আমাদের রাজ্যে আমাদের আসার আগে মাথা পিছু মানুষের বার্ষিক আয় ছিল 1,444 টাকা। 1,444 টাকা। আজকে এই 7 বছরে সেটা এসে দাঁড়িয়েছে 1,77,723 টাকা। পার ক্যাপিটা ইনকাম কিভাবে বেড়েছে, এবং 17-18-তে রাজ্যের জিএসডিপি ছিল 43,716 কোটি, আর এখন জিএসডিপি হলো 91,224 কোটি। আমাদের প্ল্যানিং 1 লক্ষ কোটি এই বছর আমরা নেওয়ার জন্য জিএসডিপি। এরপরে বলেছে আমরা অতীতে চিন্তাও করতে পারি। আমাদের রাজ্যের গ্রামে কত পরিবার থাকে? গ্রামের মানুষের পরিবার হলো 7,50,583টা পরিবার। কোনদিন তাদের আবাসন দেওয়ার কথা তৎকালীন সরকার করেনি। কিন্তু শুধু গ্রামে এই 7 বছরে গড় দেওয়া হয়েছে 3,73,000। টোটাল গ্রাম এবং শহর মিলে হয়েছে 4,59,000। এবং যেটা বলছে ফ্রি চাল 24,76,000 মানুষ মাথা পিছু 5 কেজি করে পাচ্ছে। এছাড়া 1,11,000 পরিবার 35 কেজি করে ফ্রি পাচ্ছে মাসে। 24,76,000 পাচ্ছে 5 কেজি করে, আর 1,11,305 ম্যাক্সিমাম দেখবেন ট্রাইবে, এবং তারা পাচ্ছে 35 কেজি করে ফ্রি পাচ্ছে। এটা আমরা আগে চিন্তা করতে পারি না। এবং আপনারা জানেন যে 3% বাড়িতে আগে জলের লাইন গেছিল, জলের পাইপ লাইনে 3%, আজকে 84%, 84.27%, এবং জাতীয় গড় পর্যন্ত 72%। আমরা এই রাজ্যে 7 বছরের মধ্যে কোন জায়গায় নিয়ে পৌঁছেছি? 6,32,000 পরিবারের বাড়িতে
জলের লাইন গেছে। তো আপনারা জানেন যে একটা জিনিস দেখলে বুঝবেন রাজ্যের উন্নয়ন হয়েছে কিনা না হয়েছে এটা তথ্য, এবং আপনারা যখন গ্রামে গঞ্জে যান এটা দেখবেন। আগের সরকারের আমলে জাতীয় সড়ক কতটুকু হয়েছিল? 99 কিলোমিটার, 99 কিলোমিটার মতো জাতীয় সড়ক। এর জন্য কত খরচ হয়েছে? 1128 কোটি 37 লক্ষ। আমাদের সময় জাতীয় সড়ক 99 কিলোমিটার। আমাদের সময় জাতীয় সড়ক হয়েছে কত? আমাদের সময় জাতীয় সড়ক হয়েছে যে না, আমাদের সময় জাতীয় সড়ক হয়েছে 304। এই যে বলছে আগে জাতীয় সড়ক হয়েছে 2 লেন, ভালো করে বুঝবেন, 2 লেন 99 কিলোমিটার। আমাদের সময় জাতীয় সড়ক হয়েছে কত? 334.40 কিলোমিটার 2 লেন এবং 74.85 কিলোমিটার হলো স্ট্রেংথেনিং। তাহলে আমাদের সময় টাকা কত খরচ হয়েছে? 2018 থেকে খরচ হয়েছে আমাদের সময় 4,679 কোটি, 4,679 কোটি 75 লক্ষ টাকা আমরা খরচ হয়েছে 2 লাইন। এবার আসুন 4 লেন, কত চলছে 4 লেনে? এখন কাজ চলছে 74.7 কিলোমিটার। 4 লেনে কাজ চলছে 44.51 কিলোমিটার। আর 2 লেনের এখনো কাজ চলছে 74.07 কিলোমিটার। এর জন্য কত খরচ যাবে? 1,923 কোটি 65 লক্ষ। এবার আসেন ফিউচার প্ল্যানিং, 16,235 কোটি 4 লেন সবটা 205.50 কিলোমিটার। অর্থাৎ এই 7 বছরে খরচ হয়েছে 4,679 কোটি 75 লক্ষ আর 3,443 কোটি 88 লক্ষ টাকার কাজ চলছে। ফিউচার প্ল্যানিং 16,235 কোটি। তাহলে গ্রামে গিয়ে দেখুন রাস্তা, জাতীয় সড়কের কি অবস্থা। এটা কেউ কোনোদিন চিন্তা করতে পারেনি, এটা ভাবার বিষয়। আপনারা জানেন, একটু আগে বলেছে সেলফ হেল্প গ্রুপের কথা। আপনারা তো আগরতলা শহরে আছেন, এজিএমসি এন্ড জিবি হসপিটালে সুপার স্পেশালিটি বিভাগ একসাথে 9টা খুলেছে। কোন রাজ্য সরকার, দায়িত্ব নিয়ে বলছে, ভারতবর্ষের কোন রাজ্য সরকার একসাথে 9টা সুপার স্পেশালিটি করার সুবিধা নেই, কেউ পারেনি। আমরা করেছি কার্ডিওলজি, আমরা করেছি সিটিপিএস, আমরা করেছি নেফ্রোলজি, আমরা করেছি ইউরোলজি, আমরা করেছি প্লাস্টিক সার্জারি, আমরা করেছি নিউরো সার্জারি, আমরা বলছি জিআই সার্জারি, আমরা বলছি নিউরোলজি, আমরা বলছি গ্যাস্ট্রোএন্টারোলজি। একসাথে 9টা। আসন সংখ্যা সম্বন্ধে কতবার কত কিছু বলেছি বিধানসভায়। আইপিডি সিট কত ছিল এজিএমসিতে? 727,000। এই 7 বছরে কত হয়েছে? 1413। আসন অ্যাডমিট হওয়ার যে আইপিডি 1413 এবং 7 বছরের মধ্যে ডেন্টাল কলেজ হয়ে গেল রাজ্যে এবং 150 আসন বিশিষ্ট প্রাইভেট মেডিকেল কলেজ শান্তিনিকেতন এটা আমরা স্থাপন করেছি। আর.কে. নগরে মাল্টি স্পেশালিটি এন্ড সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সিজা হসপিটালকে এন্ড রিসার্চ ইনস্টিটিউটকে আমরা জমি লিজ দিয়েছি। তো এবং আমার জানা মতে আমাদের রাজ্যেই বোধহয় এটা আমরা এটার তথ্য কালেক্ট করে নেব। আয়ুষ্মান কার্ড এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ভারতবর্ষে 100% করে রয়েছে। 100 মিনস 100। কেউ যদি না করে থাকে আমি জানি না, কে এখন বললে আমি তো করিনি, এখন নিয়ে যে করিয়ে দেব। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান কার্ড 100% কাভার্ড অনলি স্টেট অফ ত্রিপুরা। যদি ওনারা করে থাকে ধন্যবাদ, কিন্তু আমার জানা মতো আমি যতটুকু খবর নিয়ে নিয়েছি সেটা আমরা এই যে জিনিস এবং 5 লক্ষ টাকা এবং জানেন কটা হাসপাতালে সুবিধা পাবেন? দেশে সুবিধা পাবেন 30,000 হাসপাতাল ভারতবর্ষে, সেইগুলিতে এই বেনিফিট পাবেন। আমাদের রাজ্যে 136টা হাসপাতালে এই বেনিফিট পাবেন। আছে কত রাজ্যে?
ও শুধু এটা নয়, আপনারা জানেন যে বলতে গেলে অনেক, তবু আমি বলছি, জানেন এক্সটার্নালি এইডেড, এই যে বলছে এত কাজ কিভাবে হচ্ছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, ইন্দো জার্মান এক্সটার্নালি এইডেড আমাদের এত বছরে তারা কত টাকা আনতে পেরেছে? তারা আনতে পেরেছে, তাদের সময়ে খরচ করেছে 246 কোটি 94 লক্ষ। আমাদের সময় স্যাংশন কত? 4291 কোটি, এবং অলরেডি খরচ করেছে 516 কোটি। এবং এটা এক্সটার্নালি এইডেড, এটা এই ডাবল ইঞ্জিনিয়ার, এটাই বেনিফিট। এই যে ডাবল ইঞ্জিনের যে সুবিধাটা আমরা ইয়ে করেছি, আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পে এটা একটা আপনাদের 19টা কিস্তি ত্রিপুরা রাজ্যে 2,77,970 জন কৃষক 842 কোটি 63 লক্ষ টাকা পেয়েছে। এই কিছুদিন আগে 24 তারিখ লাস্ট পেমেন্টটা দিল। তো এটা এবং 2 বছরে পেয়েছে। এই যেটা 2 বছরে আমরা হিসাব করছি, যেটা এই আমরা 2 বছরের হিসাবটার জন্য আমাদের পড়তে, এবং 200 করে হিসাবটা হচ্ছে প্রতিটি ডিপার্টমেন্ট 2 বছরে কি ডেভেলপমেন্ট, এবং 2 বছরে 2,40,000 কৃষক 287 কোটি 16 লক্ষ টাকা এই আয়ুষ্মান প্রকল্পে পেয়েছে। আপনারা জানেন যেটা সহায়ক মূল্যের কথা বলছে, কৃষি ঋণ 7 বছরে আমরা দিয়েছি 3,82,000 কৃষককে, টাকার পরিমাণ 2,142 কোটি, এবং 2 বছরে 65,712 জন কৃষককে আমরা দিয়েছি 569 কোটি 71 লক্ষ। আমরা সব দিক দিয়ে আমরা যতটুকু সম্ভব, আপনারা জানেন নতুন ধরনের একটা স্কিম মুখ্যমন্ত্রী লাইভলিহুড মিশন, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, আপনারা শুনে থাকবেন, অলরেডি স্টার্ট হয়ে গেছে। ট্রিপলি মানে ইংলিশ, এমপ্লয়াবিলিটি, এন্টারপ্রেনারশিপ, মানে কলেজে থাকতে থাকতে তাদেরকে আমাদের ছেলের মেয়েরা রাজ্যে তুলনামূলকভাবে ইংরেজিতে কথা বলতে অসুবিধা হয়, এই জন্য আমরা তাদেরকে ঝরঝর করে যেন ইংরেজি বলতে পারে, এই জন্য দক্ষ স্কিল ডেভেলপমেন্ট করে দিচ্ছি। এমপ্লয়াবিলিটি, কিভাবে ইন্টারভিউ ফেস করবে, দেখবেন ইন্টারভিউ দিতে গেলে মাথা চুলকায়, একটু জড়তা থাকে, কিভাবে ফেস করতে হবে, এই মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প আমরা করছি, কিভাবে ইন্টারভিউ ফেস করবে সেই জন্য স্কিল ডেভেলপ করে দিচ্ছি। এন্টারপ্রেনারশিপ, আমি চাকরি করব না, আমি ইন্টারভিউ দেব না, আমার ইংরেজি জানার দরকার নেই, আমি কিভাবে ব্যবসা বা আমরা স্টার্ট আপ বা কিছু করতে পারি সেভাবে তাকে তৈরি করে দেওয়া, এরকমভাবে আমাদের সরকার চিন্তা করছে। ওই যে বলছি সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু এবং এই যে স্লোগান, এটা আমাদের দীনদয়ালজি আমাদের এই সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু চারটিকারই কথা, এটা অন্য কেউ চিন্তা করে না। আমরা এরকম না, আমরা কমিউনিস্ট পার্টির মতো বলতে পারবো না যে আমরা মূল কথা নিল আমাদের আত্মনির্ভর, যেটা আমাদের মাননীয় সভাপতি প্রথমে বলেছে যে 91,000 দিদি লাখপতি হয়েছে। আমাদের কাজটা হলো আমাদের আত্মনির্ভর বানিয়ে দাও। আপনারা জানেন যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আরেকটা আমরা করছি ইদানিং, ওই যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, সেটা হলো পুকুরে তো আমরা মাছের চাষ করি, জানেন আমাদের যে মুক্তোর চাষ শুরু হয়েছে, একই পুকুরে মাছের চাষ করছে, মুক্তোর চাষ শুরু হয়ে গেছে। তাহলে একই জল দিয়ে মাছ যেমন চাষ করব, একই জল দিয়ে মুক্তো উৎপাদন করব, এবং মুক্তোগুলি 100% বিক্রি হবে আমাদের এই মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা এটা করছি। তো বেশি কিছু আর বলছি না, শুধু বলবো যে দেখুন আমরা কিন্তু কথা পাল্টি মারতে পারবো না, আমরা এই কথা বলতে পারবো না নেতাজি সুভাষ তেজুর কুকুর ছিল, পরে আবার সরি, আমরা বলতে পারবো না রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জোয়া কবি, আবার সরি, আমরা বলতে পারবো না যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারে, ঐতিহাসিক ভুল, আমরা বলতে পারবো না যে আমাদের যে কম্পিউটার সম্বন্ধে বলেছে, এরপরে বলছে যে এখন সবাই তারা ব্যবহার করছে, আবার বলছে ভুল। এই যে জিনিসগুলি এবং
এখন আবার একটা দেখছি নতুন জিনিস পত্রিকাতে পরশুদিন দেখেছি যে বিজেপি আর ফেসিস্ট একটা নতুন জিনিস দেখেছি, এদের বোধ হয় সেন্ট্রাল ইয়েতে, অর্থাৎ তারা বারবার ভুল করে তাদের ভুলের জন্য, তবে তাদের ভুলের ক্ষমা করে দেওয়া উচিত। তো কারণ তারা, আমরাও তাদেরকে সবাইকে নিয়ে আমরা এরকম ভাবে চিন্তা করছি। তো সবাইকে বলবো ওদের মাঠে আসুন, দেখবেন লোক কিরকম হয়, সংগঠন যে বৃদ্ধি পেয়েছে বলছি, কি ধরনের লোক হয় একটু আসবেন। আপনারা ছাড়া তো আমাদের চলবে না, কারণ আপনাদের মাধ্যমে এই জন্য প্রেস কনফারেন্স এবং আমরা চতুর্থ স্তম্ভ বলি। আপনারা আমাদের যে অ্যাক্টিভিটিস গুলি সরকারের এবং দলের, সেগুলি আপনারা তুলে ধরবেন এবং যাতে ওই সভা আপনারা এসে আরো বেশি প্রচার নিতে পারেন। আমাদের ত্রুটি থাকলে তুলে ধরবেন, নিশ্চয়ই আমরা সংশোধনের চেষ্টা করব এবং আগামী দিনে যেন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি সেই লক্ষ্য রাখার জন্য আমি বলবো। আমরা জানেন আমরা বর্তমানে কয়েকটা জিনিস আপনারা জেনে রাখেন, এটা আপনাদের জানা নেই। যেমন সিম একটা জিনিস, ছোট্ট হতে পারে, সিম খামছে আপনারা, সিমের প্রোডাক্টিভিটি রেটে ইন্ডিয়াতে আমরা সেকেন্ড পজিশন, ফার্স্ট হলো জম্মু কাশ্মীর, আমরা সেকেন্ড পজিশন প্রোডাক্টিভিটি রেট আর প্রোডাকশন এক কথা না, প্রোডাক্টিভিটি রেটে জম্মু কাশ্মীর ফার্স্ট, সেকেন্ড আমরা। ফুলকপি প্রোডাক্টিভিটি রেটে আমরা ফোর্থ, ফার্স্ট হলো অন্ধ্রপ্রদেশ। মটর আগে ফার্স্ট হলো ঝাড়খণ্ড, আমরা হলাম ফোর্থ প্লেস। এবং টমেটো আমরা হিমাচল প্রদেশ ফার্স্ট, আমরা প্রোডাক্টিভিটিতে ফোর্থ পজিশন ইন্ডিয়াতে। কাঁঠাল জ্যাকফ্রুট এটা আমরা তামিলনাড়ু ফার্স্ট পজিশন, আমরা ফোর্থ পজিশন। এবং সুপারি প্রোডাক্টিভিটি এটা আমরা সেকেন্ড এবং অরুণাচল প্রদেশ ফার্স্ট। ধানে অল ওভার ইন্ডিয়াতে আগে ছিল, তাদের সময় আগে ছিল 11th পজিশন প্রোডাক্টিভিটিতে, নাও আমাদের সময় এটা হয়ে গেছে 6th প্লেস। আমাদের আগে রয়েছে মাত্র পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দেন আমরা আসাম, পশ্চিমবঙ্গ, এরা সব আমাদের পিছনে প্রোডাক্টিভিটিতে। কিন্তু আমাদের মুশকিল, আমাদের জায়গা কম। তো আমরা আমাদের রাজ্যের প্রোডাক্টিভিটি ধানের ক্ষেত্রে পার হেক্টর ৩,২৯৯ কেজি। আপনারা জানেন যে কিছুদিন আগে বিজ্ঞানী এসেছিল কেনিয়া থেকে, উনি সাউথ ওয়েস্ট এশিয়ার দায়িত্বে। আমরা এক কানিতে জমিতে আগে ৩,০০০ কেজি আলু হতো, এখন হচ্ছে ৬,০০০-৭,০০০ কেজি। বলছে এটা তো ইন্ডিয়াতে আগেও ছিল, কেন আগে যারা ছিল সরকারে কেন আনলো না আমি জানি না। আজকে এটার জন্য এটা বলে এআরসি পদ্ধতিতে পোটাটো চাষ, আমরা এটা আরো বাড়াচ্ছি। সুতরাং খাদ্য স্বয়ংবর করার জন্য আমরা চেষ্টা করছি। এই সরকারের সহযোগিতায় কৃষকরা পাশে রয়েছে। কৃষকদের আমরা দেখেছেন পরশুদিন আমরা 20 জনকে দিল্লিতে পাঠিয়েছি নিউ টেকনোলজি সম্বন্ধে প্রশিক্ষণ নেওয়ার জন্য। এরকম 20 জন করে 10টা টিম আমাদের রাজ্য থেকে যাবে। প্রতি মাসে আমরা 20 জনকে পাঠাবো নিউ টেকনোলজির জন্য। তো আমাদের সরকার সবকিছু আছে, সব ডিপার্টমেন্ট, সে ট্যুরিজম বলুন, ইন্ডাস্ট্রি বলুন। ইন্ডাস্ট্রি তো এরকম ভাবে দেখলে হবে না। আমাদের সরকার আমরা জানেন, আমরা কিন্তু আমাদের নীতিটা একটু অন্যদের তুলনায় একটু আমরা বলছি, আমরা পুঁজিবাদও নই, আমরা সাম্যবাদও নই, আমরা মানবতাবাদ। এখানেই পার্থক্য, কোথাও ওয়ার্ল্ডে এটা পাবেন না। একাত্ম মানবতাবাদ, আমরা সোশ্যালিজমও না, আমরা কমিউনিজমও না, আমরা ক্যাপিটালিজমও না, আমরা ইন্টিগ্রেটেড, দ্যাট ইজ হিউম্যানিজম, মানবতাবাদ। আমাদের একটু পার্থক্য আলাদা। আমরা কাউকে আপনাকে শত্রু মানব, যদি শত্রু হন আমি আপনাকে শত্রু বলবো না, কারণ আপনাদের নিয়েই রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হবে। এই জায়গায় আমরা যাচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবো। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের প্রচারের লক্ষ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কার্যকর্তা
সকলকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে এই লোগো এই কয়দিন ধরে চলুন বন্ধু চলুন, স্বামী বিবেকানন্দ ময়দান চলুন, 9 মার্চ সকাল 10টায়। দীক্ষিত ত্রিপুরা, দীক্ষিত ভারত। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, विकसित त्रिपुरा, विकसित भारत, विकसित त्रिपुरा, विकसित भारत, विकसित त्रिपुरा, विकसित भारत। भारत माता की জয়। কত লোক টার্গেট না, এটা দেখুন আপনারা, দেখুন না কি হয়, দেখুন না ওখানে কি হয়। স্যার সর্বভারতীয় সভাপতি যে আসছেন উনি কয়জন সম্মেলন থাকেন বা আর অন্য কোনো মানে মিটিং এর কোনো পরিকল্পনা রয়েছে? এখন পর্যন্ত আমাদের কাছে যেটা কনফার্মেশন এসেছে উনি সভাতেই আসবেন, পরবর্তী সময়ে কর্মসূচি উনার, আর উনি আসার পর মানে ওনার শিডিউল আসার পর আপনাদের সামনে আরেকবার আমরা তুলে ধরবো। সরকার এত তীব্রবদ্ধ আছে যেহেতু সরকারের 2 বছর পূর্তি, মাথার প্রতি কি কোনো ধরনের আহ্বান বা পুরা জনসভাতে দেখেছেন বা কথা হয়েছে? আমরা সকল স্তরের নেতা, সকল স্তরের জনগণ, আপামর জনসাধারণকে আমরা আপিল করছি, যেহেতু এটা পার্টির প্রোগ্রাম এবং সরকার এই 2 বছর পূর্তি উপলক্ষে আগের দিন হয়তো একটা সভা করবে, সেখানে সরকারের শরীক হিসাবে মন্ত্রীদেরকে সেখানে তো ডাকাই হবে, সরকার আলাদা আলাদা হবে, আর এটা পার্টির প্রোগ্রাম। আপনারা তো ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছেন, আপনাদের সরকারের থেকে কথা বলছে গ্রেটার ত্রিপুরার আইপিএফ থেকে হচ্ছে 40 থেকে 50টা রাজ্য হলেও কোনো আপত্তি নেই দেশে কারো প্রতি। এটা দলীয় ব্যাপার। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলছি, কোন দলের আলাদা কর্মসূচি থাকে না। যেমন আমরা একটু আগে বলছিলাম সরকারের পূর্তি উৎসব, সেটা সরকার 8 তারিখ করে, আর এটা করছি আমরা দলের থেকে, কারণ দল আজকে বিরাট বড় দল হয়েছে, সুতরাং এটাকে নেওয়ার জন্য। আর ওইটা যার যার ব্যক্তিগত কর্মসূচি থাকবে, তাদের স্লোগান থাকবে, তাদের এটা অন্য বিষয়, তাদের ইস্যুটা কিভাবে তারা তাদের ব্যাপার, এটা তো আমরা উত্তর দিতে পারি। একটা প্রশ্ন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথচ সরকারে আছে, যখন এরা আমাদের সাথে মিলেই সরকার করছি, আমরা কি কোথাও বলেছি আমরা ইনার লাইন পারমিট দেব? কেউ যদি বলে ইনার লাইন, যেমন সিপিএম এর ইস্তাহারে ছিল ইনার লাইন পারমিট, পরে তারা তুলে নিয়েছে, এখন আবার বলছে সেটা আমি জানি না। আমার বক্তব্য আমাদের এটার মধ্যে আমরা এখন কি বলছে তারা তো বারবার বলবে। শুনুন, তাদের সম্বন্ধে বলতে গেলে একটা কথা নোট করে রাখুন, যে একবার গলতি করে সে ফুলিশ, যে 2বার গলতি করে সে সেলফিশ, যে 3বার গলতি করে সে অপরচুনিস্ট, যে বারবার গলতি করে সে কমিউনিস্ট। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মাঝে মধ্যেই দেখা যায় যে যারা 2018 সালের আগে দলীয় কর্মী, এর একটা অংশ তাদের অভিযোগ বারবার তাদের মূল্যায়ন করা হয় না, বিভিন্ন সময় বারবার তাদের অভিযোগ 7 বছর পরেও ওদের খবর নেওয়া হয় না। এই বিষয়টাতে দল কিভাবে দেখছে বা আপনার কোনো আপিল থাকবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন নীতি নিষ্ঠার পার্টি এবং কার্যকর্তাদের পার্টি, এবং মূল্যায়ন হয় না এই কথাটা বাস্তবের সঙ্গে মিল নেই। এই কারণে তার সবচেয়ে বড় উদাহরণ আমিও তো সেই অনেক প্রায় 91 থেকে পার্টিটা স্টার্ট করেছি। আজকে দল আমাকে রাজ্য সভাপতি, প্রদেশ সভাপতি বানিয়েছে এবং রাজ্যসভার সাংসদও বানিয়েছে। অর্থাৎ দলের প্রতি আমার নিষ্ঠা, দলের প্রতি আমার যে আনুগত্য, এবং দল আমাকে এটা পর্যাপ্ত পরিমাণে আমাকে দিয়েছে। তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো কার্যকর্তারা যারা রয়েছে, যারা এই সোশ্যাল মিডিয়া, দেখুন সোশ্যাল মিডিয়া এক জিনিস, আর মনের ভাব আবেগ প্রকাশ করার জন্য, কারণ আমাদের গার্জেন রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, আমাদের এমপিরা রয়েছে,
আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা, আমাদের সংগঠনের নেতৃত্বরা রয়েছে, কারোর কোনো অভাব অভিযোগ থাকলে নিশ্চয়ই আমরা কার্যকর্তাদের সেই অভাব অভিযোগ পূরণের জন্য নিশ্চয়ই তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব, এবং দল নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত। স্যার, একটা কথা ছিল, আপনারা যেসব উন্নতির কথা তুলে ধরেছেন, কৃষিক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র বা ল অর্ডারের কতগুলি আছে, কিন্তু ঠিক বিপরীত দিক থেকে বিরোধী দলরা তার ঠিক বিপরীত তুলে ধরছে। যেমন কৃষিক্ষেত্রে বলছে কৃষকরা তাদের ন্যায্য পাওনা পায়নি, তারপর ল ক্ষেত্রে বলছে রাজ্যের শাসনটা একদম তলান্তরে চলে গেছে, আর তারপর নিয়ে বলছে যে পুরোটা পিছিয়ে গেছে রাজ্য 7 বছর। তাদের অভিযোগগুলো কিভাবে আপনি দেখছেন? আপনি প্রশ্ন করেছেন, দেখুন আমি কয়েকটা কথা বলে, আমাদের একজন পিএসসি চেয়ারম্যান আছে বিরোধী দলের, পিএসসি চেয়ারম্যান সবসময় বিরোধী দলের হয়, বিধানসভায় বলে, এবার বিধানসভা করে ভিজিট করতে গেছে না, কিছু না, গিয়ে বলল এত ডেভেলপমেন্ট ত্রিপুরাতে এগুলি হচ্ছে। এক আসুন গেল বেতাগা, আলু, এত আলু উৎপাদন হয়। সুতরাং বিরোধীরা কি বলে, আসল কথা মাঠে যায় না। আপনার সবাইকে 5টা বাস আমি দেব, ইয়েস বন্ধুরা, 5টা বাস নেব, প্রথমে যে হোটেলে টোলে সবখানে খাওয়াবো, আমার সাথে 3 দিন ত্রিপুরা ঘুরব, 3 দিন বা 5 দিন। 2-1 গেছিল আমার সাথে, টোটাল আউটসাইড হয়ে গেছে, মানে টায়ার্ড, একদিনে টায়ার্ড হয়ে যায়। আর আমি 76 বছর টায়ার্ড হই না। আপনাদের সময় নিমন্ত্রণ, 5টা বা 6টা বাস পুরো রিজার্ভ করে প্রতি বেলা খাবেন, টিফিন টিফিন করাবো, সারা রাজ্য ঘুরে আসুন। বিরোধীদের জিজ্ঞাসা করুন, ওরা ঘুরে না, ওদের থেকে খবর নেবেন না, ভুল করুন, আপনারা নিজে গিয়ে দেখুন হোয়াট ইজ গোয়িং অন দিস স্টেট অফ ত্রিপুরা। ট্রাইবাল এলাকায় বিশেষ করে চলবে, সাথে থাকবো আমি, 5 দিনে কোনো অসুবিধা হবে না। বিধানসভার অধিবেশন আগেও যেতে পারেন, বিধানসভা অধিবেশনের পরেও যেতে পারেন, এটাই আমন্ত্রণ রইল। সুতরাং বিরোধীদের, আমরা বিরোধী আগামী দিনে কেউ থাকছে না, ওরা বারবার ভুল করছে, ওরা সব আসছে, সবাই আমরা আমন্ত্রণ করছি সবাই। আর এখানে একমাত্র জায়গা যেখানে কাজের শ্রদ্ধা বা কাজের সম্মান দেয় একটা দল। ওকে, ধন্যবাদ। লয়ের অর্ডার সম্পর্কে বলছি, লজ্জা থাকা উচিত কমিউনিস্টের, এখন তো একটু লজ্জা লজ্জা হওয়া দরকার। এই গত 2 দিন আগেই তো তাদের 3 নেতা দক্ষিণ ত্রিপুরা জেলায় তাদের আত্মসমর্পণ করতে হয়েছে, সুপ্রিম কোর্টও হেরেছে, হাইকোর্টও হেরেছে, এখন তাদের জেলে তাদের স্থান হয়েছে। ইস্যু কি? আন্দোলন করতে হবে, স্ট্রাইক ডাকা হয়েছে, পিকেটিং করবে, বেশ ভালো কথা, মানুষের কাছে আপিল করবে। কোথায় কোথায় গিয়ে আপনারা আন্দোলন করেছেন, কোথায় পিকেটিং করেছেন? যেখানে আমাদের ন্যায়ের মন্দির, যেটা আমরা শ্রদ্ধা করি, সমস্ত ভারতবাসী হোক ত্রিপুরাবাসী হোক, আমরা যে এই ন্যায়ের মন্দির কোর্টকে আমরা সম্মান করি, সেই কোর্টে গিয়ে ওনারা আন্দোলন করবে। কোর্টের যারা বিচারপতি তাদের উপর নির্বিচারে, আসলে মানুষকে যেভাবে তারা অত্যাচার করেছে, যেই রাজ্যের বুকে মানুষকে অত্যাচার করেছে, তারা কোনো কিছু দেখেনি, যুবক, মহিলা, শ্রমিক, কৃষক, সরকারি কর্মচারী, প্রত্যেকের উপর হামলা হুজ্জতি করে, চাঁদাবাজি করে এই রাজ্যটাকে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করেছে। আর এখন তারা বলছেন ল এন্ড অর্ডার। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের সামনে, কয়েকটা তথ্য আছে আমার কাছে। 96 সালে রাজনৈতিক গণহত্যা রাজ্যের ইতিহাস মানুষ ভুলে যায়নি, প্রশ্ন রাখতে চাই আমি আজকে। এটা আমার কথা নয়, আপনাদের পেপার কাটে, আপনাদের পেপারে রয়েছে। আজকে কমলপুরে উনাদেরই নেতা হত্যার রহস্য আজ পর্যন্ত মানুষ জানতে পারে। বিমল সিনহা হত্যাকাণ্ড আজ পর্যন্ত সিপিএম মানুষ জানতে পারেনি। মধুসূদন সাহা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, তাদের সময়ে মারা হয়েছে। সুখরাম দেববর্মা এসডিএম অফিস, সদর এসডিএম অফিসের সামনে তাকে হত্যা করা হয়েছে। কই আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। এখন ওরা প্রশ্ন হয়েছে যে ল এন্ড অর্ডারের প্রশ্ন এখন তারা তুলছে, লজ্জা থাকা উচিত তাদের। আচ্ছা কই
মানিক সরকার, জিতেন চৌধুরী, তারা তো ঘোরাঘুরি করছে। গত কিছুদিন আগে আমি প্যারাডাইজ চমড়িতে যখন আমরা সভা করছিলাম, আমি দাবি করেছিলাম আমাদের কার্যকর্তাদের কাছে, যারা বিভিন্ন জায়গায়, দক্ষিণ ত্রিপুরা হোক, উত্তর ত্রিপুরা হোক, কনকটি জেলা হোক, যে কোনো জায়গায় যারা এই সিপিএম এর অত্যাচারীরা মানুষকে নির্বিচারে অত্যাচার করেছে, এখন তারা ভয়ে আগরতলায় স্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে পুলিশের সাহায্য নেওয়ার জন্য। তো দেখলাম পরের দিন সাংবাদিক সম্মেলন করে ওনারা বলছেন যে আমরা ভয় পেয়ে গেছি, কারণ সিপিএম এখন ক্ষয়িষ্ণু, তাদের পার্লামেন্টের লোকসভাতেও তাদের স্ট্রেংথ নেই, রাজ্যসভাতেও নেই, ত্রিপুরাতেও দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে। কাজে এই ল এন্ড অর্ডারের উদ্ধৃতি করে বিজেপিকে রোখা যাবে না। এটা মানুষ, রাজ্যের মানুষ জানে যে তারা কিভাবে অত্যাচার মানুষকে করেছে, তার প্রতিশোধ 2018-তে নিয়েছে এবং 2023-এও দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাজে ল এন্ড অর্ডার বলার আগে তাদের জানা উচিত যে এদের যে তাদের যে হত্যালীলা সংগঠিত হয়েছে। গণতন্ত্রের 4টা স্তম্ভ: আদালত, আইনসভা, ব্যুরোক্রেটস আর সংবাদ মাধ্যম। তাহলে এই যে তারা আদালতকেও ছাড়েনি, আদালতে অ্যাটাক করেছে, আছে ভারতীয় জনতা পার্টি এরকম কিছু করে? এখন পর্যন্ত তাদেরকে দল থেকে বহিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তো সুতরাং তাদের কথা কাউন্ট করতে হবে ইদানিং। আচ্ছা, এই আইনমন্ত্রী যেহেতু আছেন আপনার কাছে একটা প্রশ্ন। আমি আইনমন্ত্রী না। আচ্ছা ফাইন, পার্টির কাছেই প্রশ্ন যে এই যে কয়েকটা রাজনীতি মার্ডারের কথা বললেন, যে বাম আমলে এই হেভি ওয়েটার যে মার্ডার হচ্ছে, আমরা পরিমল শাহ মার্ডার কেসে দেখলাম যে প্রায় 20 বছর পরে কনভিকশন হয়েছে। তো এই কেসগুলোর কি রিওপেন করার, যেমন গণদূত মার্ডার কেস কনভিকশন এরকম অনেকগুলো আছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একদিন বলেছে, সেক্ষেত্রে এমন কিছু বলতে যাব না যেটা ওই কথার সাথে কন্ট্রাডিকশন ঠিক হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ রাখছি আপনারাও